বিয়ে আল্লাহ প্রদত্ত পবিত্র বন্ধন। এর মতো শক্ত মজবুত বন্ধন সৃষ্টিকর্তা আর কিছুতেই দেননি বোধ হয়। দুটো ভিন্ন বিপরীত মেরুর আত্মা কেমন মিলেমিশে একাকার হয়ে যায়, একে অপরের দুঃখে দুঃখী হয়ে যায়। অথচ তারা একটা সময় একে অপরকে চিনত না, নামটা পর্যন্ত জানতো না, কোনোদিন চোখের দেখা হয়নি, মুখের কথা হয়নি, তবুও কেমন হুট করে দুজন সংসারী হয়ে যায়। এক বিছানায় দুদিন থেকেই অভ্যাস হয়ে যায়। মায়ায় মায়ায় মুড়িয়ে যায় দুটি মন। ভালোবাসা এসে যায় হুট করেই আসা বৃষ্টির মতো। দেখতে হয় তবে থামানো যায় না, উপভোগ করতে হয় কিন্তু আটকানো যায় না। তন্নি একটু বেশি চঞ্চল, তবে অবুঝ না। ছোট থেকে গ্রামে বড় হওয়ার তাগিদে সংসার জিনিসটা ও খুব ভালোভাবে জানে। শাশুড়ি কখনো মা হয় না, কিন্তু তন্নি চেষ্টা করবে। প্রথম দিন রোজিনাকে দেখে তেমনটাই মনে হয়েছিল তার। মানুষ ভালো খারাপে মিশেলে তৈরি হয়, আর মানবের এক অলিখিত নিয়ম। তাদের চোখে নতুন মানুষের ভালোটাই আগে ধরা পড়ে। বাড়ি থেকে ফিরে আসার পর তন্নি সংসার করতে চাইছে। নববধূর লাজ, স্বামীর হুটহাট ছোঁয়ার সংস্পর্শে গাল দুটো সবসময় লাল থাকে তার। হাঁটতে বসতে এমনকি খেতে গেলেও স্বামীর বেসামাল ছোঁয়া মনে পড়লে ঠোঁট প্রসারিত হয়। গোধূলি নামে শুভ্র গালে জমিনে। বাড়িতে দুপুরে ভাত রান্না হয়। সকালের খাবারটা তন্নি নিজে বানিয়েছে আজ। রান্নাঘরে আসার পর রোজিনা আস্তে ধীরে চলে গেছে। মেয়েটা হাঁপিয়ে উঠলেও সব করেছে, তবে বিপত্তি বাঁধলেও দুপুরের ভাত রাঁধতে গিয়ে। তন্নি ভাতের মার ফেলতে পারে না। গরম ভাতের মার ফেলতে গিয়ে হাতে পড়েছে অনেকটা। ফর্সা চামড়া টুকটুকে লাল হয়ে ফুলে গেছে। পুড়ে যাওয়া এত জ্বালা। তন্নি পারে না সারা বাড়ি উজাড় করে কাঁদতে। তার চিৎকারে রোজিনা এসে তাড়াতাড়ি পানি দিয়েছে, মলম দিয়েছে। তন্নির কান্না থামে না। উনি বলেছেন, রাত্রে গিয়ে কত হাত পুড়েছি। মেয়েরা একটু শক্ত হতে হয়, আহ্লাদি হলে সংসার করবে কিভাবে? প্রথম দিন দিনের ধমক মনে রেখে তন্নি কিছু বলল না। শাশুড়ি মায়ের কাছ থেকে আর একটু যত্ন সে আশা করেছিল, পেল না। কষ্টের তোপে সবার আগে মনে পড়ল মায়ের কথা। মা থাকলে কয়েক মাসের জন্য রান্নাঘরের কাছে যাওয়ার জন্য দিতেন না। মায়ের মতো অনেকেই হয়, কিন্তু মা হয় না। যত্ন করে মলম শাশুড়ি মাও লাগায়, কিন্তু মায়ের মতো মাথায় হাত বুলায় না, বলে না এখানে আর আসিস না, হাত পুড়েছে, একটু শুয়ে থাক। মা হয় মা, যার সাথে তাবৎ দুনিয়ার কারো তুলনা হয় না, বাবারও না। ত্রিনয় বাড়িতে আসে 3টার দিকে। তন্নি রান্নাবান্না শেষ করে গোসল করে শুয়ে পড়ে। শরীর কাঁপছে, বোধহয় জ্বর আসবে। কয়েকটা দিন ধরে এত ঘুম পায়, সে অর্ধেক জাগ্রত অর্ধেক ঘুমান্ত। ত্রিনয় ঘরে ঢুকলো শব্দ করে। তন্নি হুড়মুড়িয়ে উঠে বসলো। ত্রিনয় তাকালো তার দিকে, চোখ দুটো লাল। ত্রিনয় ঘড়ির শার্ট কিচ্ছু খুলছে না। লক্ষ্য করেই দরজার কাছ থেকে দ্রুত পায়ে এগিয়ে এলো, বসলো বিছানায়। ওর গাল আঁকড়ে ধরলো। কি হয়েছে? চোখ লাল কেন আফরোজা? অভিমান গাঢ় হলে মেঘ হয়ে যায়, সেখানে আর একটু মেঘ জমলে যেমন বৃষ্টি শুরু হয়, তেমন ভাবে তন্নি কেঁদে উঠল। একটা হাত কাঁথার নিচে, অপর হাতটা দিয়ে সে ত্রিনয়ের পিঠ আঁকড়ে ধরলো, বুকে মাথা চেপে রাখলো। শরীরটা দুলে উঠল তার। ত্রিনয় পিঠে মাথায় হাত বুলায়, অশান্ত কণ্ঠে ফের জিজ্ঞাসা করে, বলো, কেউ কিছু বলেছে? আম্মু কিছু বলেছে? তন্নি মাথা নাড়ে। ত্রিনয়ের শরীরটা ঘমাতো। দারুণ একটা পুরুষালী সুবাস, অল্প কয়েকদিনেই তন্নি প্রিয় হয়ে যাওয়া একটা সুবাস। সে কাঁথার নিচের হাতটা সামনে আনলো। ত্রিনয় চোখ বুজে ফেললো, বুঝেছে সে। তারপর হাতটা ধরলো। পাশের ড্রয়ার থেকে মলমের কৌটা নিয়ে একটু একটু করে লাগিয়ে দিল, ফু দিয়ে দিয়ে। তার বুকে তন্নি মাথা রেখে চোখ বন্ধ করে রেখেছে। সে আর একবার ফুঁপিয়ে উঠল। জ্বলছে। ত্রিনয় বিন্দুমাত্র বিরক্ত হয় না। তার মুখটা গরমের কারণে লাল হয়েছে। সে আর একটু যত্ন করে সেটা লাগিয়ে দিল। তন্নি যত্ন বোঝে না, উদ্বিগ্ন মুখ চেনে না, কিন্তু এই মুহূর্তে ত্রিনয়কে ঠিক মায়ের মতো আপন মনে হয়, যাকে কিচ্ছু বলতে হয় না, জানাতে হয় না। স্বামী আপন, ঠিক ততটাই আপন যতটা আপন হলে মেয়েরা দুঃখ ভুলে যেতে শিখে যায়, চোখের অপর পাশে কান্না রেখে হাসতে শিখে যায়। মলম লাগানো শেষ হলে ত্রিনয় ওর দিকে তাকালো। তখনও বুকে পড়ে আছে। সে হাতটা ঠোঁটের সামনে নিয়ে ঠোঁট ছোঁয়ালো, চেপেই রাখলো বহুক্ষণ। তন্নি গুটিয়ে গিয়ে গলাটা আর একটু শক্ত করে জড়িয়ে ধরে, বুকে ঢুকে যাওয়ার চেষ্টা করে। ত্রিনয় ঠোঁট সরালো। কাজগুলো করার ইঙ্গিত বুকের কোথাও থেকে আসছে, নইলে এসব সম্পর্কে ত্রিনয় সম্পূর্ণ অনবগত, অনভিজ্ঞ। সে বিছানায় হেলান দিল। তন্নির মাথায় হাত রেখে বলল, ঘুমাও। তন্নি মুখটা ওপরে তুলল। তুমি ওয়াশরুমে যাবে না? শার্টটা খোলো, ঘড়ি। ত্রিনয় আটকে দিল। মন চাইছে না এখন, ঘুমাও তুমি এখানেই। আম্মু বলেছে কিছু? তন্নি ভাঙা গলায় বলল,
এতটুকু বললে কিছু হয় না, মেয়েদের এত আহ্লাদি হতে হয় না। ত্রিনয় শুনলো, তারপর আদেশ করলো। ঘুমানোর চেষ্টা করো। কথা শেষে সে ঠোঁট হালকা ছুঁয়ে দিল, ঠোঁটটা কপালেও গেছে। ত্রিনয় কি করবে বুঝতে পারছে না, কি করা উচিত। খারাপ লাগছে, অসম্ভব খারাপ। তন্নির হাতে দাগটা হওয়ার কথা ছিল না, তবুও হয়েছে। সম্পূর্ণ দাগহীন একটা মেয়ে তার কাছে এসে দুদিনেই হাত পুড়িয়ে ফেলেছে। দোষটা ত্রিনয়ের। স্ত্রীকে সুরক্ষা দিতে অপারগ হয়েছে সে। বিষয়টা ভীষণ লজ্জাজনক। নিজের কাছে নিজের ছোট হওয়া, অথচ তার উচিত ছিল মেয়েটাকে পুতুলের মতো আগলে রাখা। নারীরা নরম হয়, কোমল হয়, তাদেরকে বুকে রেখেই সংসার শেখাতে হয়, হাতে হাতে রেখে দুঃখ শুষে নিতে হয়। ত্রিনয়ের মন চাইছে পুরা ত্যাগটুকু নিজের হাতে নিয়ে নেওয়ার। সে অধৈর্য হাতে ফোন তুললো। ভীষণ অপরাধ বোধ কাজ করছে ভেতরে ভেতরে। কল রিসিভ হলো কয়েক মিনিট পর, আর অপর পাশের জন কিছু বলতে পারলো না। সে বলল, অঙ্কন, একটা কাজের বুয়ার হদিশ কর তাড়াতাড়ি, আজকের ভেতর। তারপর আরো 3 জনকে ফোন দিল। সবাইকে একই কথা বলল পর পর। তন্নি ততক্ষণে ঘুমিয়ে গেছে। টিনা ওকে শুয়ে দিল আস্তে করে, তারপর নেমে এলো নিচে। রোজিনা ছোপায় বসে আছেন। ছেলেকে একই পোশাকে নেমে আসতে দেখে তিনি পুরো কুঁচকে তাকালেন। টিনয় নেমে এসে পাশে বসলো। জিজ্ঞাসা করলেন, কিরে বাবা, ফ্রেশ হলি না? খাবি না? টিনয় ছোপায় মাথা রাখলো। নিষ্প্রভ কণ্ঠে জিজ্ঞাসা করলো। তোমাদের বৌমার হাত পুড়েছে। উনি একটু ইতস্তত করলেন। হ্যাঁ, তোর বউ ভাতের মার ফেলতে পারে না, সেটা আমাকে বলবে তো? তুমি কোথায় ছিলে? ঘরে। টিনয় চোখ বন্ধ করলো। মাকে কি বলবে সে? তার জীবনের প্রথম নারী তার মা। বউকে পেয়ে মায়ের সাথে খারাপ ব্যবহারের কোনো মানে হয় না। তাই সে শান্ত কণ্ঠে আওড়ালো, কদিন হলো বিয়ে হয়েছে, এখনই তুমি ওকে একা একা রান্না করতে দিচ্ছ? আম্মু, তোমাকেও তো বুঝতে হবে, আজকে তুমি ওকে যেভাবে ট্রিট করবে, কালকে ও নিজেও তোমাকে সেইভাবে ট্রিট করবে। আমি কিছু বললে মুখের উপর তোমার করা কাজকর্মের হিসাব দিয়ে দেবে। আমি ওর মুখে তোমার ব্যাপারে কোনো নেগেটিভ মন্তব্য শুনতে চাই না মা। তিনি গলা এগিয়ে জিজ্ঞাসা করলেন। তন্নি কিছু বলেছে? টিনয় সামনে তাকালো, চোখ মেলে। শরীর ধুলোবালিতে চুলকাচ্ছে। সে হাত দিয়ে গলার টাই ঢিলে করলো। বলেনি। হাত পুড়ে যাওয়ার পর একবার ওর মাথায় হাত বুলে দেওয়া উচিত ছিল তোমার। আফরোজাকে আমি ততটুকু চিনেছি, আপন করে নিলে ও নিজেও আপন করতে জানে, খুব দ্রুত মিশতে জানে। যতটুকু সে আমার সামনে কেঁদেছে, ততটুকু তোমার সামনে কাঁদা উচিত ছিল। তুমি এখনও ওর প্রিয়তে যাওনি। লোক প্রিয় মানুষ ছাড়া কারো সামনে কাঁদে না। রোজিনা উত্তর দিল না। ছেলেকে ওনার চেনা আছে, কথায় কথা বাড়বে। এখন শান্ত আছে, তারপর হুট করে রেগে যাবে। উনি এগিয়ে এসে শরীর ঘেঁষে বসলেন, বাহুতে হাত রাখলেন। ফ্রেশ হয়ে আয়, আম্মু খাবার দেই, বৌমা ঘুমায়। হ্যাঁ, আমার ভালো লাগছে না। বিয়ে করা উচিত হয়নি। একটু হাত পড়া দেখেই অপরাধ বোধে মরে যাচ্ছি। আমি কাজের জন্য মহিলা খুঁজছি, পেয়ে গেলে উনি আসবেন। রান্না বান্না তোমার করতে হবে না, আফরোজাই করবে। যিনি আসবেন তিনি শুধু সাহায্য করবেন। এ নিয়ে কোনো কথা বলো না। আমি ঝামেলা চাইছি না। ওকে বিয়ে করেছি আমি, আগলে রাখার দায়িত্বও আমার। বউ সে আমার, কাজের লোক না। টিনায় উপরে চলে এলো। তন্নি তখনও বেশ ঘুমিয়ে আছে। সে তাকিয়ে থাকতে থাকতে গিয়ে খাট ঘেঁষে বসলো। তার বউটা কত সুন্দর দেখতে। ওর নানি বলতো, তুই একটা সুন্দর বউ পাবি। টিনায় পেয়েছে, এবং অল্প কয়েকদিনেই কেমন একটা টান এসে পড়েছে। কি সুন্দর, পুতুলের মতো দেখতে। এই মেয়েকে সে ধমক দিবে কিভাবে? শুধু মায়াবী মুখটার দিকে তাকিয়ে সে নিজেকে এখনো আটকে রেখেছে। চোখ দুটো কি সুন্দর, লম্বা চুল। তন্নি চুলগুলো ত্রিনয়ের খুব পছন্দ। সেগুলোর ঘ্রাণটা দারুণ। ত্রিনয় কয়েকটা চুল মুঠোতে তুলে নাকের কাছে নিল, তারপর আর একটু এগিয়ে ফের কপালে চুমু খেলো। প্রেম, প্রণয়, ভালোবাসা এত তাড়াতাড়ি সম্ভব না। এর ক্ষেত্রে সম্ভব হয়েছে শুধু বিবাহের জোরে। বিয়ের এতটা শক্তি হালাল যে, তাই। বিকেলে ত্রিনয় বের হয়েছিল। তন্নির ঘুম ভেঙেছে সন্ধ্যায়। রোজিনা এসে বারবার জিজ্ঞাসা করেছেন, খারাপ লাগছে কিনা, জ্বর এসেছে কিনা? তন্নি অবাক হলো কতক্ষণ, তারপর মিষ্টি করে হাসলো, আবদার করলো, আমার চুলগুলো আঁচড়ে দেবে আম্মা? রোজিনা হাসি মুখে এগিয়ে এসেছেন। বউ শাশুড়ি বেশ তর্ক কথাবার্তা চালিয়ে গেছেন। খেতে বসার সময়ও টিনয় আসেনি। তন্নি সবার সাথেই খেতে বসলো। টিনয় রাতে খাবে না। বিকেলে একটা মহিলা এসেছিল। তন্নি শুনেছে উনি কাল থেকে তন্নিকে সাহায্য করবে রান্না বান্নায়। সে খুব খুশি হয়েছে শুনে। খেতে খেতে জুই বলল, ভাবিকে ভাবির আব্বু কত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছে, তাই না? তন্নি উত্তর দিল না। সবার সাথে কথা বলা ভালো লাগে না। রাত হয়ে গেছে, টিনয়ের আসার খবর নেই। সে ঘরে এলো। রোজিনা বেনি বেঁধে দিয়েছেন ফিতে দিয়ে। সবুজ লাল ফিতেগুলো লম্বা বেনির আগায় ঝুলছে। সে আয়নার সামনে দাঁড়ালো। মুখে ক্রিম দিতে দিতেই টিনা এসে পড়লো। তন্নি দেখেও কথা বললো না। টিনায় ঢুকে আগে জিজ্ঞাসা করলো, হাতের জ্বলুনি কমেছে?
বলতে বলতে একটা ছোট্ট প্যাকেট রাখলো বিছানায়। তন্নি মাথা নাড়ালো। তিনয় ওয়াশরুমে ঢুকতে সে দ্রুত পায়ে বিছানার কাছে এলো। প্যাকেট হাতে নিয়ে ছিল সেটা দুমুঠো চুড়ি, সোনালি আর সবুজ রঙের সিলভারের চুড়ি। তন্নি হা হয়ে গেল। সেগুলো নিয়ে বুকে চেপে ধরলো। চুড়ি তার ভীষণ প্রিয়। পেছন থেকে কেউ তার বেনিটা টেনে ধরলো। চুলকে কি খাইয়েছো? তন্নি চুড়িগুলো নেড়েচেড়ে দেখতে দেখতে বলল। কিছু খাওয়াতে হয় না, এমনিই বড় হয়। তিনয় আর একটু কাছে এসে বেনিটা দিয়ে ওর গলায় পেঁচে দিল। তন্নি হাতে ধরলো। তিনয় জিজ্ঞাসা করলো। মেরে ফেলি? তন্নি ভয় পায়। কেন? ছাড়ো, ব্যথা পাচ্ছি। তিনয় একটু জোরে হেসে দিল। বসলো বিছানায়। তন্নি সোনালি চুড়িগুলো দেখিয়ে বলল। আমার জন্য? পছন্দ হয়েছে? তন্নি আপ্লুত হলো। এসে কথাবার্তা ছাড়াই তিনয় কোলে উপরে বসলো। চুড়ি আমার ভীষণ প্রিয়, কিন্তু এগুলোর থেকে বেশি সুন্দর রেশমি চুড়ি। রেশমি চুড়ি পাওয়া যায় না? তিনয় দুটো হাত পেছনের দিকে বিছানায় ভর দেওয়া। সে বলল। আমি রেশমি চুড়ি চিনি না। এগুলোর কথা একজন বলল, মেয়েরা নাকি গিফট পেলে খুশি হয়। কাঁচের চুড়িও চেনো না? সেগুলোই রেশমি চুড়ি। আমি এগুলো পরি। তিনয় চুড়িগুলো হাতে নিল। তন্নির চোখ মুখ ভীষণ উজ্জ্বল। বিয়ের পর এতটা হাসতে এখন পর্যন্ত সে দেখেনি। কেবল কয়েকটা চুড়ি দেখে এত উল্লাসের কি আছে? সে কোমর ধরে পাশে বসিয়ে দিল। প্রথমে সবুজ চুড়িগুলো মুঠোয় রাখলো। তারপর একে একে সবগুলো চুড়ি ধীরে ধীরে পরিয়ে দিল। তন্নি তাকিয়ে থাকে সম্পূর্ণ সময়। তিনয়কে সে যত দেখছে তত মুগ্ধ হচ্ছে। প্রেমে পড়েছে। ফর্সা হাতে সবুজ চুড়িগুলো চকমক করছে। ভীষণ মানিয়েছে। হাতটা তুলে আরো একবার ঠোঁটে ছোঁয়ানোর মনোবাসনা তিনয় বহু কষ্টে দমিয়ে রাখলো। উঁকি দিয়ে বাইরে তাকালো সে। চাঁদটা পরিপূর্ণ না হলেও সে বেশ অনেকটা। সে জিজ্ঞাসা করলো। ছাদে যাবে? তন্নি তেমন আগ্রহ নেই। তিরণয়ের সাথে থাকতে পারবে ভেবে সে রাজি হলো। কি এমন আছে ছাদে? একসাথে চাঁদ দেখলেই বা কি হয়? তন্নি সে রহস্য আজ ভেদ করেই ছাড়বে। তিনয় আরো কিছুক্ষণ হাতগুলো নেড়ে চেড়ে দেখে মাথায় আঁচল তুলে দিল। বধূ বধূ দেখতে লাগছে তাকে। বিয়ের পর থেকে তন্নি শাড়িই পরে। তার ভালো লাগে। আজকাল আর একজনকেও বেশ ভালো লাগে, ত্রিনয়কে। বিকালের যত্নটুকু তন্নি আজীবন মনে রাখবে, কখনো ভুলবে না। আকাশে জুড়ে আজ অর্ধ গোলাকার চাঁদ। কৃষকের হাতে ধান কাটা কাচের ন্যায় দেখতে। নিশুতি রাত আশেপাশে। বাড়ির পেছনে কতগুলো বড় বড় গাছ, কাঁঠালের, মেহগনির। ছাদ থেকে কিশোরগঞ্জের সদর দেখা যায় একটু আধটু। দোতলা বাড়ির উচ্চতা বেশি না, ফলে গুরুদয়ালের মাঠ দেখা যায় না। কেবল কয়েকটা বিড়ির চোখে পড়ে। তন্নির পরনে একটা কলাপাতা রঙের শাড়ি। তিনয় পরেছে কালো টি শার্ট। দুজন যখন ছাদে এলো তখন 11টার বেশি সময়। বাড়ির কেউ জেগে নেই। চারপাশটা বড্ড নীরব। ছাদের উত্তর পাশে বসার জন্য একটা দোলনা। তন্নি চুপচাপ আশপাশ দেখছে। এই কয়েকদিনে ছাদে বেশ একটা আসা হয়নি। ঝুমঝুম করছে সবকিছু। তন্নু তবুও ভয় পায় না। পাশে ত্রিনয় আছে যে। ত্রিনয় দোলনায় বসলো না। তন্নিকে বাহুতে জড়িয়ে ছাদের এক পাশে দাঁড়ালো। কানের কাছে ফিসফিস করলো। এবার চাঁদ দেখো। কথা শুনে তন্নি ওপরে তাকালো। শরীরটা সে ত্রিনয়ের বাহুতে ছেড়েছে। আকাশ জুড়ে মিটিমিটি তারা, নক্ষত্রের মেলা বসেছে। তার নিচে খেলছে অনেকগুলো জোনাকি পোকা। চারপাশে তরতর করে আলো ছড়াচ্ছে। ডোবার পাশ থেকে কুহুকের ডাক ভেসে আসছে। তন্নি কেমন করে যেন তাকিয়ে থাকে। হঠাৎ করেই নিশ্চুপ ভঙ্গিমায় চুপ হয়ে যায় সে। চাঁদটাকে দেখা যায় এক ধ্যানে, এক দৃষ্টিতে, তারপর হারিয়ে যায়। বহুক্ষণ কাটলে মনে পড়ে কিছু স্পষ্ট স্মৃতি। তাদের গ্রামেই কত দেখেছে। বিয়ে 2 দিন পর এটা নিয়ে ঝামেলা, ওটা নিয়ে ঝামেলা, শাশুড়ির সাথে ঝগড়া, পুরুষদের বউদের শরীরে হাত তোলা, কত কি দেখেছে সে। এসব বিষয়ে তন্নির ভীষণ ভয় ছিল। ও ভয় পেত বিয়ে জিনিসটাকে। তবে সবসময় বিয়ে ভয়ের হয় না। ত্রিনয়ের মতো স্বামী হলে বিয়ে ভয়ের হয় না। তন্নি হাসে না। হুট করে মুখটা মলিন হয়ে গেল। সে কেঁদে উঠল শব্দ করে। তার মনে হয় সে ত্রিনয়কে ত্রিনয়ের মতো ভালোবাসতে পারছে না। কান্নার শব্দ শুনে ত্রিনয় আচমকা ভরকে গেল। আবারও গাল আঁকড়ে ধরল। কাঁদছো কেন? তন্নি নাক টেনে জবাব দিল। তোমার সঙ্গে থাকলেই আমার কান্না পাই। কেন? আমি ভালো না? ত্রিনয় বুকে মৃদু কিল বসালো। ভালো বলেই তো। তুমি সারা জীবন এভাবেই থাকবে, মনে থাকবে? ত্রিনয় মাথার স্মৃতিতে চুমুক এলো। বউ যা বলে তাই। আমাদের একটা সোনালি স্বপ্নের সংসার হবে, মনে থাকবে? থাকবে। তুমি আমার ভীষণ ভালোবাসবে। ত্রিনয় আর একটু হাসে, শব্দহীন হাসি। ওকে গভীরভাবে জড়িয়ে ধরে। চাঁদের মতো ভালোবাসবো। তুমি চাঁদকে ভালোবাসো? সেদিন না বললাম তুমি আমার চাঁদ?
কি সুন্দর কথোপকথন। রাত জাগা নিশাচর পাখিগুলো গান শুরু করলো খুশিতে। স্বামী স্ত্রীর ভালোবাসার আলাপে স্বয়ং ফেরেশতারা পর্যন্ত খুশি হয়। তন্নি বুক থেকে মাথা তুলল, থুতনি বুকে রেখে তিনয়ের কোমর জড়িয়ে রাখলো। দুজন বহুক্ষণ দুজনের দিকে তাকিয়ে রইল। চাঁদের নিবু আলোতে একে অপরকে দেখা গেল। কি এক অজানা তৃষ্ণায় দুজনের বুক ভার হয়ে এলো। তিনয় একটা হাত ধীরে ধীরে উঠে এলো ওর থুতনিতে। সে মুখটাকে উঁচু করে ঠোঁট জোড়া দখল করলো। তন্নি প্রথমবারের মতো পাল্টা সায় জানালো। সেও হাতটা দিয়ে খামচে ধরলো ত্রিনয়ের মাথার পেছনের কোনো চুলগুলো। রাতের গভীরতায় চাঁদের আলোতে রচিত হলো ওদের নতুন সম্পর্কের, নতুন ভালোবাসার সুখের মুহূর্ত, মিষ্টি মুহূর্ত। দূরের ভবন থেকে ভেসে এলো প্রেমের গান, নব্য ভালোবাসার গান। তন্নি কখনো সরাসরি ত্রিনয়ের রাগ দেখেনি। রাগী ত্রিনয়ের চেহারাটা ওর কাছে অস্পষ্ট। সে শুনেছে এবং নিজেও অনুধাবন করতে পেরেছে, কেননা ত্রিনয় খুব একটা হাসে না, তার মুখটা সবসময় ভোঁতা হয়ে থাকে। তবে আজ তন্নি ভীষণ ভয় আছে। সে সিঁড়ির দোরগোড়ায় গুটিয়ে দাঁড়িয়ে আছে। ত্রিনয় এত তাড়াতাড়ি বাড়িতে আসে না। রোজিনা বেগম নিজেও ভয়ে আছেন। জুইকে কোনো ছেলের সাথে দেখেছে সে, তারপর থেকেই ওর মাথা গরম হয়ে আছে। অপেক্ষা করছে কখন আসবে জুই। কিছুক্ষণ আগে বেশ শান্ত ভঙ্গিতে এসেছে বাড়িতে। নিচুপতা ঝড়ের পূর্বাভাস। ত্রিনয় মাথা এলিয়ে রেখেছে ছোপায়। খুব দ্রুত হাতে নিজের কপাল ঘষছে সে। সদর দরজা খুলে রাখা। তখন জুই এলো। তন্নি সিঁড়ির শেষ প্রান্তে দাঁড়িয়ে জিভে কামড় বসায়। আহারে, বেচারি আজকে নিশ্চিত মার খাবে। জুই বাড়িতে ঢুকলো ভুরু কুচকে। মা ভাবি এভাবে দাঁড়িয়ে আছে কেন? সে আর একটু অবাক হলো ত্রিনয়কে দেখে। এমন সময় বাড়িতে থাকার কথা না। ও ভয়ে ভয়ে এলো ঘরের ঠিক মাঝখানে। তার মধ্যে ত্রিনয় ডেকে উঠল। দাঁড়া। জুই দাঁড়িয়ে পড়ল। ত্রিনয়কে এগিয়ে আসতে দেখে ভয়ে কাঁপতে লাগলো সে। তন্নি মনে মনে দোয়া দরুদ পড়ছে। ত্রিনয় আর কোনো কথা বলল না। এগিয়ে গিয়ে শব্দ করে একটা থাপ্পড় দিল গালে। তন্নি আঁতকে উঠল সেখানে দাঁড়িয়ে থেকেই। রোজিনা অসহায়ের মতো দাঁড়িয়ে। মেয়েটা কি করবে বুঝতে পারছে না। এগিয়ে যাবে নাকি? ত্রিনয় গর্জে উঠল। তোকে মহিলা কলেজে ভর্তি করিয়েছি ছেলেদের সাথে ঘোরাঘুরি করার জন্য। আমি কি তোর উপর নজর রাখি না? জুই গাল চেপে ধরেছে। সে কাঁদতে কাঁদতে বলতে চাইল। ভাইয়া, তার আগেই ত্রিনয় ধমকে উঠল। চুপ, একদম চুপ। লাই দিয়ে মাথায় তুলে ফেলেছি। এখন কফি শপে ক্যাফেতে তোমার মুখ দেখা যায়। আদর বেশি করে ফেলেছি আমি। আর একবার এগিয়ে যাওয়ার আগেই তন্নি গেল হুড়মুড় করে ত্রিনয়ের বাহু জড়িয়ে ধরল। মেয়েদের গায়ে কেউ হাত তোলে? তুমি ত্রিনয় বাহু ছাড়িয়ে নিল ঝটকা দিয়ে। ওর দিকে আঙুল তুলে বলে গেল। ওকে শুধরাতে বলবে, ঠিকমতো বুঝিয়ে বলে দেবে, নয়তো একদিন ঠিক মেরে ফেলবো। ছেলেদের সাথে ঘোরাঘুরির শখ থাকলে 1 সপ্তাহের মধ্যে বিয়ে দিয়ে দেবো। কথাটুকু বলে সে চলে গেল। তন্নি ঢোক গিল। মনে হচ্ছিল কাঁচা খেয়ে ফেলবে। রোজিনা এগিয়ে গেলেন না। তিনি সেখানে দাঁড়িয়ে থেকেই বললেন। মনটার ভিতরে একটু ভয়ডার আর নেই তোর জুই? তিনয়কে তুই চিনিস না? আরো কয়েকটা দিলে শান্তি পেতাম। অবশ্য ওনার চোখেও খানিকটা জল। ছেলে মেয়ে দুজনেই ওনার আদরের। বড় ভাইয়ের শাসনের ওপর মায়ের কথা কাটে না। তন্নি জুইকে ধরলো। সে ফোপাচ্ছে। ওকে নিয়ে সে ঘরে গেল। বিছানায় বসিয়ে পড়ল। দিনকাল কি ভালো জুই? তোমার ভাইয়া কিন্তু সত্যিই রেগে গেছে। জুই কাঁধের ব্যাগটা ফেলে দিল বিছানায়। খ্যাক করে ধমকে উঠল। তুমি প্লিজ কথা বলো না, ভালো লাগছে না। তন্নি চোখ বুজে সেই ধমক সহ্য করে নিল। বিয়াদব মেয়ে কোথাকার। বড়দেরকে সম্মান দিতে জানে না। ভালো মতো বলার পরেও এত কঠোর গলার স্বর। দিন দিনই তন্নি আশ্চর্য হচ্ছে। দুনিয়াতে কি কেউ ভালো নেই? প্রথম তাহলে এরা এত ভালো সাজে কিসের আশায়? সে পাশে বসলো। অপমানে গিলে নিল স্বামীর আদেশ। কাঁধে হাত রাখলো। বিয়ের আগে সম্পর্ক ভালো না। জুই চেঁচিয়ে উঠল। তোমার থেকে জ্ঞান নেব আমি? তোমার থেকে? তন্নি হতভম্ব হলো। এখানে ওর কি দোষ? সে বলল। আমি তোমার বড়। জুই মাঝপথেই থামিয়ে দিল। তুমি আমার বড় না। কোথায় গিয়ে ভাইয়াকে বোঝাবে তা না করে আমাকে বোঝাতে এসেছো? তুমি কি চাইছো? তোমার মতো আমাকেও এত কম বয়সে বিয়ে দিয়ে দিক? তন্নি রেগে গেল খানিক। কথা হজম কতক্ষণ করা যায়? যতক্ষণ সহ্যের সীমার মধ্যে থাকে। সে বলল। তোমাকে তোমার ভাইয়া মেরেছে। আমার সাথে চেঁচাচ্ছ কেন? তোমার ভাইয়া আমাকে বলল তোমাকে বোঝাতে, নইলে ঠেকা পড়েছে আমার। তুমি সেদিনও এই কথাটা বললে। তোমার কি মনে হয় আমার বাবা আমাকে খাওয়াতে পড়াতে পারে না বলে বিয়ে দিয়ে দিয়েছে? মানুষ হিসেবে ভালো মানুষ হও। তুই থাপ্পড় ভুলে গেল। কয়েকদিন ধরে ভাইয়ের আহ্লাদে সে অতিষ্ঠ হয়ে উঠেছে। ঘরের বউকে এত আদরে রাখতে হবে কেন? দাসীর মতো রাখা উচিত এদের, নয়তো এভাবেই তো কথা বলবে। জুই ওর দিকে তাকালো। আমি ভালোই আছি, তুমি প্লিজ এখান থেকে যাও। অসহ্য কোথাকার। পারলে ভাইয়াকে এগুলো লাগাবে।
খাওয়ানো, পড়ানো। খাওয়াতে পড়াতে না পারলে লোকে 18 হওয়ার আগেই বিয়ে দিয়ে দেয়। তোমার যে বিয়ে হচ্ছে না তা আমি জানি। সে সেখান থেকে চলে গেল, রাগে মাথা ফেটে যাচ্ছে। এত খারাপ মন মানসিকতা। লোক বাড়ির বউদেরকে সহ্য করতে পারে না কেন? তারা কি উড়ে এসে জুড়ে বসে, নাকি যেচে এসে খাওয়ার জন্য পড়ে থাকে? তাদের বাড়িতে কি ভাতের অভাব ছিল? তিনয় পরের বার বাড়িতে ঢুকলো বিকালে। তনি জানালার পাশে দাঁড়িয়ে আছে, মুখ ভার, গোমরা। তিনয় ঘরে ঢুকে মানিব্যাগ ফোন বিছানায় রাখলো। তনি প্রতিদিনের মতো এগিয়ে এলো না। তিনয় বুড়ো কুচকে তাকায়, হাত ঘড়ি খুলে শার্টের বোতাম খুলতে খুলতে ওকে জিজ্ঞাসা করে। কি হয়েছে? বেখেয়ালে তন্নি শুনলো না, সে আবারও ডাকলো। আফরোজা? নাম শুনে তন্নি চমকে তাকালো, পিছু ফিরল, উত্তর দিল। হুম? কি হয়েছে? মনমরা কেন? তন্নি মলিন হাসে এগিয়ে এসে সামনে দাঁড়ায়। তিনয় বোতাম থেকে হাত ছড়ালো। তন্নি একে একে খুলতে লাগলো বোতামগুলো। তিনয় এক হাত দিয়ে থুতনি চেপে ধরে ঘুরিয়ে দেখলো মুখটাকে, তারপর চলন্ত হাতটা অপর হাত দিয়ে থামিয়ে দিল। বাধা পেয়ে তন্নি তাকালো। চোখে চোখ পড়লে তিনয় জিজ্ঞাসা করলো। জুই কিছু বলেছে? তন্নি আতকে উঠল। না না। ছাড়ো আমাকে। তিনয় চেপে ধরার চেষ্টা করলো, এবারে গিয়ে যদি আবার মারে। সে বলল। আমিও বলেছি কাটাকাটি, দুজন সমান সমান। তিনয় চোখ ছোট ছোট করলো, ওকে ঠেলে সরিয়ে দিল। রেগে গেছে। তন্নি ঠোঁট কামড়ে ধরল। তিনা শরীরের শার্ট ছুঁড়ে ফেলে দিল বিছানায়, কাঁধে তোয়ালে ঝুলিয়ে বলল। কিছু পারো আর না পারো, তর্ক ঠিক পারো, করো তর্ক, আমার কাছে এসো না। তারপর কোনো দিক না তাকিয়ে ওয়াশরুমে ঢুকলো সে। শব্দ করে দরজা লাগালো। তন্নি বোকার মতো দাঁড়িয়ে রইল। যা বাবা, এখান শব্দ ওর। এদেরকে আর জীবনে তন্নি কিছু বলবে না। তিনয় শুধু ওকেই শাসন করতে জানে। সে নতুন তো, তাই যাকে সব করলাম। এখন থেকে তন্নি বোবা। একটা জামাই তার, তাকে নিয়ে সংসার করতে পারলেই হলো। জামাইয়ের মা বোন দিয়ে ওর কাজকে নেই। ওরা তাকে আপন করতে না জানলে সে করবে কোন দুঃখে? আরও স্বামীর মন নষ্ট। সে রাতে তন্নি আর তিনয়ের কাছাকাছি যাওয়ার সুযোগ পেল না। তন্নি হাঁসফাঁস করছে সম্পূর্ণ সময়। লোকটা এমন কেন? হঠাৎ মুড পাল্টে যায়। ধ্যাত্তেরি, বিয়ে হওয়া কি শুধু আনন্দের? যে তন্নি বিয়ের আগে নিজেই রেগে মেগে বোম হয়ে থাকতো, সে এখন স্বামীর রাগ সহ্য করছে। ভাবা যায়। রাত পেরিয়ে সকাল হলো। তন্নি সারা রাত এপাশ ওপাশ করে কাটিয়েছে। কি এক অভ্যাস হয়েছে, জড়িয়ে না ধরলে ঘুম আসে না। শুধু এতটুকু হলেই মানা যেত, কিন্তু লোকটা তার সাথে কথাই বলছে না। কি আশ্চর্য! তন্নি কি করবে, কাকে বলবে, কিছু বুঝতে পারছে না। গোমরা মুখ লোকটার সাথে যেচে গিয়ে কথা বলা যায়? তাও আবার রেগে বোম হয়ে আছে। তিনয় তার সাথে সকালেও কথা বলল না। নিজের মতো উঠে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে বসলো। তন্নি খাবার দেওয়ার পর চুপচাপ খেলো। দিতে হবে না, কিংবা আর একটু দাও, এমন কথাও বলল না। খাওয়া দাওয়া শেষ করে জুই বাড়ি থেকে বের হওয়ার আগে সে ডেকে উঠল। দাঁড়া। জুই দাঁড়িয়ে পড়লো। তন্নি এক পলক তাদেরকে দেখে চোখ সরিয়ে নেয়। এদেরকে কলিজা কেটে খাওয়ালেও লাভ নেই। দিন শেষে ঠিক দোষ বের করবে। যা খুশি করুক, তার কি? নিজের জ্বালাতেই বাঁচা যায় না। সে চুপচাপ রান্নাঘরে চলে এলো। একবার তাকালো না পর্যন্ত। তিনয় জুইকে বলল। তোকে আমি দিয়ে আসবো। জুই আর কথা বলল না, চুপচাপ। এতটুকু রাস্তা ভাইয়ের সাথে এলো সে। কলেজের গেটের সামনে তিনয় নিজে নেমে দাঁড়ালো। জুই ভাইকে দেখে আর ভেতরে গেল না। আশেপাশে কত শত শিক্ষার্থী। তিনয় জিজ্ঞাসা করলো। কাল তোর ভাবিকে কি বলেছিস? মেয়েটা মনে মনে একটু রেগে গেল। এটাও বলে দিয়েছে? সে মাথা নামিয়ে নিল। উত্তর দেওয়ার মতো কথা খুঁজে পেল না। তিনয় আশেপাশে তাকালো, গলা খাকারি দিল। শান্ত থাকতে চাইছে, কিন্তু পারছে না। সে খুব কষ্টে ভালোভাবে পুনরায় জিজ্ঞাসা করলো। আফরোজা তোর থেকে ছোট তাই না, কিন্তু সম্পর্কে? জুই আস্তে করে উচ্চারণ করলো। সম্পর্কে বড়। ভাবিকে মায়ের সাথে তুলনা করা হয় জানিস? জুই মাথা দোলায়। জানে সে। তিনয় তীক্ষ্ণ স্বরে ফের জানতে চায়। তোর ভাবি আগে তোকে কিছু বলেছে? জুই আবারও চুপ, ঠোঁটে কথা নেই। প্রথমে সে বলেছে। তিনয়ের কণ্ঠটা আর একটু ভারী হলো। তুই ওকে বলেছিস, তারপর ও তোকে বলেছে। আমি শুধু জানতে চাইছি, এত বড় সাহসটা তুই ওকে দিলি কেন? আমার বোনের মুখে মুখে তর্ক করার স্পর্ধা ও পেল কেন? আমি আফরোজাকে বিয়ে করেছি, শখানেক লোক, কাবিননামা, দেনমোহর দিয়ে বিয়ে করেছি। ওর উচিত আমাকে সম্মান দেওয়া, সাথে আমার সম্পূর্ণ গোষ্ঠীকে সম্মান দেওয়া ওর কর্তব্য। তুই কেন নিজের সম্মান নিজে নষ্ট করলি? আমার স্ত্রী আমারই বোনকে এখন থেকে সম্মান দেবে না কেন? জুই হতভম্ব হলো। এখন তো নিজের প্রতি নিজের রাগ লাগছে। ত্রিনয় কিভাবে বলল কথাগুলো? সত্যি তো, সে যেচে নিজের সম্মান নিজে নষ্ট করেছে। এ বাবা, ওর মাথাটা ঘুরছে। ত্রিনয় কি কথা বলতে বলতে ওকে বশ করে ফেললো নাকি? বরের বোন হিসেবে তন্নির কাছে তার একটা আলাদা জায়গা থাকার কথা।
নিজের জায়গা নিজেই নড়বড়ে করেছে সে। তার মানে কখনো কিছু না বললে, মিলেমিশে থাকলে তার সম্মান ঠিক থাকবে? সব এলোমেলো লাগছে। দুই পোকার মধ্যে পাশে তাকালো। তিনয় ওর দিকে তখনও তাকিয়ে আছে। কলেজের গেটের পাশে উঁচু রাস্তায় অনেক মেয়েরা বসে আছে, পাশে কয়েকটা ঝালমুড়িওয়ালা। তিনয় ওর হাত চেপে সেখানে বসলো, শান্তভাবে জিজ্ঞাসা করলো। নতুন বসে কিছু হলে তাকে বলবে প্রথমে? জুই বলল। তোমাকে। তিনয় পাল্টা ওকে বলল। আমার বোনের ব্যাপারে আমার কাছে অভিযোগ করলে আমার মান সম্মান কতটুকু থাকবে তার কাছে? আমি কখন ওকে কিছু বললে ও বলবে না? আগে নিজের বোনকে শাসন করো, বলবে কিনা? জুই বোকার মতো শুনছে। বলবে। তুই ওর ননদ, বোনের মতো। তুই ওকে উল্টাপাল্টা কথা বললে, ঝগড়া করলে, বিপদে আপদে তোর কাছে আসবে সে? তোকে কখনো বোন হিসেবে মানবে? না। তিনয় ফের জিজ্ঞাসা করলো। আমি আর কখনো শুনবো তোর ভাবিকে বাজে কথা বলেছিস? জুই সাথে সাথে উত্তর দিল। না সরি ভাইয়া, কাল একটু রেগেছিলাম, ভাবিও তো বলেছে। সেটা তুই বলার পর। জুই মাথা নাড়ায়। আচ্ছা, সমস্যা নেই, একটু মিলেমিশে থাকলে তো আর জাত যাবে না। ওদের নিজের ব্যক্তিগত সম্পর্কে সে কেন আলোচনার বিষয়বস্তু হবে? সে মনে মনে পণ করলো বাড়িতে গিয়েই ভাবির সাথে কথা বলবে। এখন থেকে আর তর্ক করা প্রশ্নই আসে না। তবুও যদি তন্নি উল্টোপাল্টা কিছু বলে, তাহলে সে ভাইয়ের কাছে বিচার দিয়ে দেবে। নালিশ তখন তো আর দোষ নেই, থাকবেও না। তখন বেশি রাত না। ত্রিনয় বেশিরভাগ সময় রাতে খায় না। সে বসেছে টেবিলের চেয়ারে, সামনে কতগুলো পরীক্ষার খাতা। তন্নি ইতস্তত করে ঘরে এলো, তারপর শব্দ করে দরজা লাগিয়ে দিল। টিনা এদিকে তাকায় না, তার সম্পূর্ণ মনোযোগ খাতায়। তন্নি পড়েছে মহা মুশকিলে। কথা বললে কি সমস্যা? এমন গোমরা মুখ হয়ে থাকার কোনো মানেই আছে? এর থেকে 2-4টা থাপ্পড় দিয়ে দেওয়া তো বেশ ভালো মনে হচ্ছে। কথা কিভাবে বলবে, কি নিয়ে শুরু করবে? সে ত্রিনয়ের ফোনটা হাতে নিল, কাছে গিয়ে আস্তে করে বলল। আমার সাথে কথা বলবো, ফোন দিয়ে দাও। ত্রিনয় ফোনটা হ্যাসকা টানে হাত থেকে নিল, কল দিয়ে পুনরায় ঠাস করে হাতে রেখে দিল। তন্নি কেঁপে উঠল, সেখানে না দাঁড়িয়ে চলে এলো ব্যালকনিতে। প্রথমে কতক্ষণ আসমার সাথে কথা বলে নূরজাহান কানে নিলেন ফোনটা, জিজ্ঞেস করলেন। ভালা আছোস বু? তন্নি ন্যাকা স্বরে নাক টানে। না, তোমাদের জামাই আমার সাথে কথা বলে না। কেন, ঝগড়া করছিস নাকি মাগি? আরে না, ওর বোনের সাথে একটু কথা কাটাকাটি হয়েছিল। আমার দিকে তাকাই না পর্যন্ত, কি করব? তন্নি বুকের অস্থিরতায় কেঁদেই ফেলল, দ্রুত হাতে চোখ মুছল। কি মুশকিল, পৃথিবীর কোনো মেয়ে এরূপ পরিস্থিতি না পড়ুক। নূরজাহান অপর পাশ থেকে বলতে লাগলেন। কাঁদিস না বু, হুন তোরে একটা বুদ্ধি দেই, একটু সাইজগোজ কর। বেড়া মাইসের মন বেশি কঠিন না, বল আর কখনো করব না, তাইলেই তো হয়। তন্নি ধমক দিল। তাকাচ্ছেই তো না, সাজলে কি হবে? বুড়ি, ভালো কিছু বলো। নূরজাহান জিজ্ঞাসা করলেন। তোরে বকাঝকা করছে? না। নূরজাহান হেসে ফেললেন শব্দ করে। তন্নু ভুরু কুঁচকে তাকালো এপাশে, চোখের জলে গালে দাগ ফেলেছে। তিনি হাসির মধ্যেই বললেন। বলো, তাইলে ভয় পাইস না, করব না কিছু। কাছে যা, গিয়া জড়াইয়া টরাইয়া ধর, রাগ কমে যাবে। তন্নি ফোনটা কেটে দিল। কতক্ষণ ঘুটঘুটে আকাশটা দেখলো, তারপর ফিরে এলো ধীর পায়ে। ত্রিনয়ের দিকে ফোনটা বাড়িয়ে দিল। তোমার ফোন। ত্রিনয় গমগমে গলায় বলল। যেখানে ছিল সেখানে রাখো। তন্নি সেখানে দাঁড়িয়ে থেকেই ফোনটা বিছানায় ছুঁড়ে ফেললো। তারপর দিক বিদিক না পেয়ে ত্রিনয়ের গলা জড়িয়ে ধরল, বলল। আর কখনো কারোর সাথে ঝগড়া করব না, সত্যি। ত্রিনয় ওকে ছাড়িয়ে নিতে চাইল। ছাড়ো, খাতা দেখছি আমি। পরীক্ষার খাতা? হ্যাঁ। তন্নি এক হাতে খাতাটা বন্ধ করে দিল, সেটার উপর হাত চেপে ত্রিনয়ের চোখে তাকালো। গরম মেজাজে খাতা দেখলে ঠিকঠাক নাম্বার দিতে পারবে না। ত্রিনয় ভুরু কুঁচকে নিল। তুমি সরবে নাকি? না, তুমি আমার সাথে কথা বলছো না কেন? সে কান্না করার ভান ধরলো, চোখগুলো পিটপিট করলো। ত্রিনয় কতক্ষণ মুখটা দেখলো। সেদিনের মতো আজকেও তার ভীষণ গরম লাগছে। ও তন্নিকে ধরে চেয়ারটা পেছনে নিয়ে বিছানায় বসিয়ে দিল। সে বসলো মুখোমুখি হয়ে। তন্নি তার দিকে তাকিয়ে আছে। ত্রিনয় জিজ্ঞাসা করলো। তুমি এ বাড়িতে কিসের পরিচয় এসেছো? তোমার বউ, বাড়ির বড় বউ। বাড়ির বড় বউ না, একমাত্র বউ। তোমাকে কেউ কিছু বললে তুমি আমাকে বলবে, আর তোমাকে কেউ কিছু বলার সাহস কখনোই পাবে না। অন্তত আমি থাকতে তোমাকে কটু কথা বলার সাহস আমি কাউকে দেব না। ঠিক তোমার ক্ষেত্রেও তাই। ঘর ঠিক না থাকলে লোক ঘরের মানুষের কথা শুনবে না। তর্ক করাটাই মুখ্য নয়, ভালোভাবেও তো বোঝানো যায়। তুমি কোথায় পুরো সংসার আগলে রাখবে, তা না করে নিজেই প্যাঁচ লাগিয়ে দিচ্ছ।
তন্নি নাক টানলো দুঃখে। আমি একা একটা সংসার কিভাবে সামলাবো? ত্রিনয় ওর হাতে হাত রাখলো। আমি আছি না? তুমি তোমার পাশে সবসময় আমাকে কল্পনা করবে, যে কোনো সমস্যায় আমাকে স্মরণ করবে। আমি কি তোমাকে ছেড়ে যাব? যাবে না? কখনো না। আচ্ছা, আর হবে না? সংসার জীবন বড্ড কঠিন আফরোজা, তোমাকে বুঝতে হবে। পরিস্থিতি সাপেক্ষে জবাব দেওয়া উচিত, এবং সঠিক জবাব অবশ্যই বড়দেরকে দিতে হয়, ছোটদেরকে বোঝাতে হয়, বুঝিয়ে বলতে হয়। ছোটদের সাথে মান, অভিমান, অসম্মান বিষয়টা খাটে না। ছোটকে স্নেহ করতে হয়, তাদের ভুল হাতে ধরিয়ে শুধরে দিতে হয়, ওদের সাথে তর্ক করতে হয় না। তারপরও অসম্মান টের পেলে চুপচাপ ফিরে আসতে হয়। তর্কটা মুখ্য নয়। তন্নি বোকা নিষ্পাপ কণ্ঠে আওড়ালো। বড়দেরকে বললেও তো সেটা অসম্মান হয়, বেয়াদবি হয়। ত্রিনয় অতিষ্ঠ হয় না, ওর মুখটাকে দেখে গভীর চোখে। আমি বলেছি সঠিক জবাব, অবশ্যই যা তা নয়। বুঝেছি। তন্নি এদিকে তাকালো। ত্রিনয় আর জবাব দিল না। তখন থেকে এভাবে তাকিয়ে আছে, কেমন ভাবে যেন পরিমাপ করতে লাগলো সে তন্নিকে। ঘন ভ্রুদয়ের নিচে তলোয়ারের শানিত দুটি আঁখি দেখে তন্নি ঘাবড়ে গেল। চোখের দৃষ্টিতে মাদক মেশানো। কিছু বুঝে ওঠার আগে এক ঝটকায় ত্রিনয় বসা থাকা চেয়ারটায় সরিয়ে দিল। এগিয়ে এলো তন্নির দিকে। তন্নি পা তুলে পিছিয়ে যেতে লাগলো ভয়। হুট করে ঘরের আলো নিভে এলো। তন্নি ভীষণ চমকালো। অন্ধকার আধারে সে টের পেল লোকটা বিছানায় উঠেছে। তারপর কথাবার্তা ছাড়াই ত্রিনয় তন্নিকে কাছে টেনে নিল, ভীষণ কাছে, সম্পর্কের অতল গভীরে। তন্নি শরীরে লজ্জার আকর্ষণ নামলো। সে কাঁপতে কাঁপতে গুটিয়ে গেল এক প্রকার জড়তায় হাসপাশে। বাকি সময় সে আর চোখ খুলল না। উন্মুক্ত গলায় ত্রিনয়ের বেসামাল ঠোঁটের স্পর্শে, লাগাম ছাড়া হাতের ছোঁয়ায় আগাম ঘূর্ণিঝড়ের পূর্বাভাস তন্নিকে সুস্থ থাকতে দিল না। সে রাতে তন্নি প্রথমবারের মতো ঘুমাতে পারল না। নতুন অভিজ্ঞতা, নতুন অস্থিরতা, ভিন্ন উৎপীড়নার জ্বালা ওকে ঘুমাতে দিল না। পরের দিন শুক্রবার, ত্রিনয় কাজে যাবে না। সে ঘুম থেকে উঠে গোসল করে খাটে বসে আছে। তন্নির খোঁজ খবর নেই। ত্রিনয় ক্ষণে ক্ষণে আশ্চর্য হচ্ছে। একটু কি শুয়ে বসে থাকা যায় না? একটা মানুষ এতটা চঞ্চল কিভাবে হয়? বিশ্রামেরও কি দরকার পড়ে না? তার পাশের ঘরটা জুয়ের। তন্নি সেখান থেকে এলো হাসতে হাসতে। ঘরে ঢুকে গম্ভীর হয়ে বসে থাকা ত্রিনয়কে দেখে হাসি থামিয়ে ফেলল। কোমরের কিছুটা জায়গা দেখা যাচ্ছে। ফর্সা শরীরের জায়গাটা একটু বেশি উজ্জ্বল। ত্রিনয়ের চোখ আগে সেখানেই গেছে। ঠিকঠাক শাড়ি পর্যন্ত পরতে পারে না। ঘর থেকে বের হলে পেঁচিয়ে গুছিয়ে মাথায় ঘুমটা টানে বস্তার মতো। ত্রিনয় জিজ্ঞাসা করলো, এত হাসাহাসি কেন? তন্নি মাথার কাপড় ফেলে দিল। সকাল সকাল ভেজা চুল খোপা করে রেখেছিল, সেগুলো উন্মুক্ত করলো দুই হাতে। হেঁটে গিয়ে চিরুনি হাতে নিয়ে বলল, তোমার জন্য কি হাসতেও পারবো না? জুয়ের ঘরে ছিলাম, ও কলেজের একটা ঘটনা বলছিল, তাই হাসছিলাম। ত্রিনয় চোখ জড়ো করলো। এর মধ্যে ননদ ভাবি মিলেও গেছে। সে বসে থেকে পুনরায় গম্ভীর কণ্ঠে বলল, ঘরে আমি আছি, তোমার খেয়াল নেই? তন্নি হতভম্ব আওড়ায়। তো কি করব? প্রশ্ন প্রশ্ন আর প্রশ্ন। খারাপ লাগছে? লম্বা চুলে বিশাল জট বেঁধেছে। তন্নি বিরক্ত মুখে জবাব দিল। খারাপ? তারপর মনে পড়তে একটু ইতস্তত করলো। হ্যাঁ, একটু একটু। আমার মনে হয় জ্বর আসবে, যেন আজ সকালে শরীর কাঁপছিল। ত্রিনয়ের সামনে তার কোনো গোপনীয়তা নেই। কি সুন্দর সরাসরি সব বলা যায়। ত্রিনয়কে তন্নির এজন্য বেশি ভালো লাগে। ত্রিনয় উঠে দাঁড়ালো। তবুও তো টই টই কমছে না। কোথায় যাচ্ছ? ঔষধ আনতে। খেয়ে নিলে আর জ্বর আসবে না। তন্নি আয়নায় ঠোঁট পাকায়। অদ্ভুত তার কণ্ঠস্বর। তোমার কপাল কি কখনো সোজা হয় না? ত্রিনয় ফোন পকেটে রাখা বাদে ওর দিকে তাকালো। ফলস্বরূপ আরো কয়েকটা ভাঁজ পড়লো কপালে। জিজ্ঞাসা করলো, কেন, কপালে কি হয়েছে? তন্নি আয়নার সামনে থেকে এসে ত্রিনয়ের সামনে দাঁড়ালো। পা উঁচু করে কপালটা স্পর্শ করার চেষ্টা করলো। ব্যর্থ হতেই ত্রিনয় তার কোমর জড়িয়ে ধরে উঁচু করলো। সে কপালটা ছুঁয়ে বলল, সবসময় এতগুলো ভাঁজ থাকে, আমার এটা পছন্দ না। এভাবে সোজা রাখবে। সেদিকে ত্রিনয়ের খেয়াল নেই। সে এক ধানে গলার লাল দাগটায় তাকিয়ে থেকে মুখ এগিয়ে নিল সেখানে। খোঁচা খোঁচা দাড়ির স্পর্শ পেতেই তন্নি গলা জড়িয়ে ধরলো। হেসে উঠল সে। চুল খামচে বলল, সুরসুরি লাগছে আমার। ত্রিনয় মাথা উঠালো। বিরক্ত হয়েছে নাকি রাগ করেছে বোঝা গেল না। তার মতিগতি টের পেয়ে এই ঠোঁটগুলো হাত দিয়ে চেপে ধরলো তন্নি। বাইরে দেখিয়ে বলল, দরজা খোলা আছে, জবা এসে পড়বে, ছাড়ো। ত্রিনয় ফের কোমরে চাপ দিতেই তন্নি খিলখিল করে হেসে উঠল। বলল, ভর্তা হয়ে যাচ্ছি তো। ত্রিনয় ওকে নামিয়ে দিল। কপালে চুমু খেলো। বাইরে যাচ্ছি, কিছু লাগবে তোমার? তন্নি আবদার করলো। আমাকে একটু বাইরে নিয়ে যাবে? একঘেয়েমি লাগছে। আজ যাবে? তন্নি মুখ ঘুরিয়ে নিল। তাছাড়া আর কোন দিন? কাল থেকে তো কলেজ শুরু।
ত্রিনয় একটু ভেবে বলল। আচ্ছা, বিকেলে। তন্নি খুশি হয়ে গেল। ত্রিনয় বের হয়ে গেলে সে চুলে মনোযোগ দিল পুনরায়। একা থাকলে বাড়ির কথা মনে পড়ে, মায়ের কথা, দাদির কথা, পুকুর পাড়ের কথা। তন্নি তখন কি যে খারাপ লাগে সে কাউকে বলতে পারে না। ত্রিনয়কে বললে ত্রিনয় একটু আধটু সান্ত্বনা দেয়, তাতে কেবল সাময়িক কষ্ট লাঘব হয়। দুঃখ কি আর বলা যায়? মেয়েদের জীবনটা কত কষ্টের। তন্নির বর ভালো বলে, নইলে তন্নি কষ্টে দুঃখে কবেই মরে যেত। এতদিন পর্যন্ত সংসার করতে হতো না, এত আহ্লাদ পাওয়ার কথাই ছিল না। রান্না বান্না সে করে না, সে কাজের মেয়েটাকে টুকটাক সাহায্য করে। তার ঘরে সবাইকে খাওয়ানো আর রান্না বান্না তদারকির দায়িত্ব। রোজিনা জয় ভীষণ ভালো ব্যবহার করে, জবা খুব মিশুকে। ত্রিনয় না থাকলে সে এখানে এসে বসে থাকা, চুল আঁচড়ানো শেষ হলে তন্নি শুয়ে পড়ল। ত্রিনয় না থাকলেই সে এখানে এসে বসে থাকা, চুল আঁচড়ানো শেষ হলে তন্নি শুয়ে পড়ল। এতক্ষণ টের পায়নি, শরীরটা ভীষণ খারাপ লাগছে। সকালে আরও খারাপ লাগছিল। তন্নি তাড়াহুড়ো করে কতগুলো ভাত খেয়েছে, খাওয়ার ওপরে কথা নেই। ভাত খেতেই শরীর চাঙ্গা হয়ে গেছে। শুয়ে সে ঘুমিয়ে পড়ল। দাদি বলেছিলেন বিয়ের বছর বেশি ঘুম পাবে, কথাটা সত্য, কিন্তু রাতে সজাগ থাকার ফলে ঘুম পাবে এটা সে জানতো না। দাদি তো এটা বললেন না। তন্নি ত্রিনয়ের কথা মতো বিকালে তৈরি হলো। চুল আঁচড়ে খোপা করলো, মস্ত খোপাটা ঢিলে হয়ে পড়লে ঘাড়ের ওপর। সিঁথির দুপাশে কয়েকটা চুল বের করা। আকাশি রঙের শাড়িটার পার গাঢ় নীল। বিয়েতে পেয়েছিল শাড়িটা। সে চোখে কাজল পরলো, ঠোঁটে লিপস্টিক, কানে একজোড়া ঝুমকো। তন্নি আয়নায় তাকালো, সুন্দর লাগছে। ত্রিনয় দেখে কি বলবে, সুন্দরী নাকি রূপবতী? অবশ্য ত্রিনয় সেভাবে কিছুই বলে না। মাথার খোপাটা খালি খালি লাগছে। তন্নি উঠে দাঁড়িয়ে শাড়ির আঁচল মেলে ধরলো। আয়নার সামনে আর একটু ঢং করে তারপর বের হলো ঘর থেকে। ত্রিনয় নিচে গায়ে নিয়ে দাঁড়িয়ে। তন্নি জানালা দিয়ে উকে দিল। টিনা দরজাটা খুলে দিল। মেয়েটা হা করে ওকে দেখতে দেখতে ভেতরে বসলো। টিনার শরীরে আকাশি রঙের শার্ট, কালো প্যান্টের সাথে সেটা ইন করা, হাতের কনুই পর্যন্ত গুটিয়ে রাখা শার্টের হাতা, কবজিতে কালো বেল্টের ঘড়ি। তন্নি নড়ে চড়ে বসলো, নিজের মুগ্ধতা একপাশে রেখে জিজ্ঞাসা করলো, আমাকে কেমন লাগছে? টিনার সামনে তাকিয়ে গাড়ি ছাড়তে ছাড়তে উত্তর দিল ছোট্ট করে, সুন্দর। তন্নি মুখ গোমড়া করলো। সুন্দর তো সেদিনও বলেছিল, আর কিছু জানে না বোধহয়। ও কানের পাশে চুল গুজলো। তুমি আমার দিকে তাকাওনি, শুধু সুন্দর বাদে আর কিছু নেই? ত্রিনয় মিররে ওর অভিমানী গাল ফোলানো মুখটা দেখলো, চোখ ভর্তি কালো কাজল। ত্রিনয়ের হৃদস্পন্দন বেড়ে যায় অচিরাত। সে ঢোক গেলে তারপর ধীর আওয়াজে আওড়ায়, প্রাণনাশিনী। তন্নি চোখ ছোট করে ওর দিকে তাকালো, বুঝলো না কথাটা। স্পষ্ট করে বললে তো। গাড়িটা শোলকিয়া পার হয়ে মসজিদের সামনে দিয়ে গুরুদয়ালের সামনে পর্যন্ত পৌঁছালো। মুক্ত মঞ্চের সামনে একটা ফুলের দোকান, সেখানে কয়েকটা বেলি ফুলের গাজরা ঝুলছে। ত্রিনয় দোকান থেকে চোখ সরিয়ে তন্নির দিকে তাকালো। খোপা খালি। ত্রিনয় কি করবে বুঝতে পারলো না। তন্নি বড় বড় চোখে আশপাশ দেখলো। কত কত ছেলে মেয়ে কাঁধে মাথা রেখে বসেছে। কেউ 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 ফুচকা খাচ্ছে। ত্রিনয় ডাকলো, আফরোজা। তন্নি ধ্যান ভঙ্গ হয়। হ্যাঁ বলো। ফুল কিনবে? তন্নি আশেপাশে দেখে বলে, কোথায়? তারপর দোকানটা দেখতে পেয়ে খুশি হয়ে উৎফুল্ল আননে বলে, হ্যাঁ, একটা বেলি ফুলের মালা আনবে, খোপায় দিব। ত্রিনয় বের হয়ে যায় গাড়ি থেকে। তন্নি নিজেও বের হলো, তবে সেখান থেকে নড়লো না, চুপচাপ গাড়ির পাশে দাঁড়িয়ে রইলো। ত্রিনয় কতগুলো গোলাপ এনেছে, টকটকে লাল গোলাপ, একটা বেলির গাজরা। সেগুলো পেয়ে তন্নি খুব খুশি হলো। বুকে চেড়ে পেয়ে ঘ্রাণ শুকে নিল। তারপর বলল, এটা তো মাথায় দিই, খোপায় পরিয়ে দাও। ত্রিনয় ইতস্তত করে, আমি? আর কেউ আছে? দাও। তন্নি ওর দিকে পিট করে দাঁড়ালো। ত্রিনয় বেশ সময় নিয়ে বহু কষ্টে সেটা কোপায় পেঁচিয়ে দিল। তন্নি গোলাপগুলো দেখছে। পড়ানো শেষ হলে ত্রিনয় বলল, নাও পারফেক্ট। ফুচকা খাবে? তন্নি মাথা নাড়ে। ত্রিনয় গিয়ে ফুচকা আনলো। তন্নি বেশ কতগুলো খেলো। খাওয়ার সময় সামনের চুলগুলো ওকে বেশ বিরক্ত করলো। ত্রিনয় মায়া হাতে সেগুলো কানের পাশে গুজে দিয়েছে। তারপর গাড়িটা পুনরায় পুরাতন বই বাজারে পার করে আকড়া বাজার যেতেই সে পেট চেপে ধরলো, ব্যথা করছে। ত্রিনয় উদ্বিগ্ন হলো। বাড়িতে চলে যেতে চাইলে তন্নি না করলো। আকাশটা অন্ধকার হয়ে যাচ্ছে, বোধহয় বৃষ্টি আসবে। তন্নির বহুদিনের শখ বরের সাথে বৃষ্টিতে ভেজা। সে নিজের পেট ব্যথা ভুলে গেল। জানালা দিয়ে মাথা বের করে আকাশের দিকে তাকিয়ে রইল। রাস্তার লোকজন কমে যাচ্ছে, সবাই নিজেদের বাইরে দোকান গুটিয়ে নিচ্ছে। এর মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলো। তন্নি বয়ে পড়েছে। এমন বৃষ্টিকে বলে ইলিশে গুড়ি। সে মুখটা উঁচু করলো। ফোঁটা ফোঁটা বৃষ্টি এসে ছুঁয়ে দিল তার মুখশ্রী মুখটা।
তার সুচ্ছিরি মুখটা। গৌরাঙ্গ বাজার পৌঁছাতে জোরে বৃষ্টি শুরু হলো, রাস্তাঘাট সব ফাঁকা। খুশিতে তন্নি চিৎকার দিল, মুখ হাত ভেতরে এনে ত্রিনয়ের বাহু জড়িয়ে ধরল। চলো না বৃষ্টিতে ভিজি। ত্রিনয় আকাশের অবস্থা পর্যবেক্ষণ করে বলল, অসময়ের বৃষ্টিতে জ্বর আসবে। আসবে না, চলো। আচ্ছা আমি একাই যাই। ত্রিনয় তাকালো তার দিকে। এমন আকুল নয়নে তাকিয়ে থাকলে না করা যায়। সে আস্তে করে মাথা নাড়লো। তন্নি চটপট বের হয়ে গেল। 2 কদম গিয়ে ফিরে এসে সিটের সামনে রাখা ফুলগুলো তুলে নিল। জানালা দিয়ে পুনরায় বলল, চলো না। ত্রিনয় এক ভুরু উঁচু করলো। তোমার কাছে কে বেশি প্রিয়, আমি নাকি বৃষ্টি? তন্নি লাজুক হাসে। বড় বড় জলকানা তার মুখ গাল বেয়ে ঠোঁটে পড়ে। তুমি তুমি পাশে বলেই তো বৃষ্টি সুন্দর। ত্রিনয় কিভাবে যেন হাসে। তন্নির চোখ জুড়িয়ে যায়। সে গাড়ির সামনে ফুলগুলো হাতে নিয়ে 2 হাত মেলে দাঁড়ায়। আকাশের পানে মুখ করে তাকিয়ে থাকে। চোখগুলো বন্ধ হয়ে যায়। ত্রিনয় থুতনিতে হাত রেখে ওকে দেখলো বহুক্ষণ। একটা বৃষ্টি কন্যার বৃষ্টিবিলাস তাকে পুনরায় ডুবিয়ে মারল। ভিজে ঠোঁটে মিশে যাওয়ার অদম্য ইচ্ছে ওকে আক্রমণ করলো। সে ফোন বের করলো। মাথায় বেলি, বুকে গোলাপ জড়িয়ে ঝুম বৃষ্টির নিচে শাড়ি পরা ভেজা কায়া মেয়েটার একটা ছবি তুললো সময় নিয়ে। তারপর সেটা ফোনের হোম মেনুতে ওয়েলপেপার হিসেবে সেট করলো। থুতনিতে আঙুল রেখে ঠোঁট এলিয়ে হাসলো। তারপর সে বের হয়ে এলো। দরজা লাগিয়ে সেখানে হেলান দিল। অসময়ে অনাকাঙ্ক্ষিত বৃষ্টি তাকেও ভিজিয়ে দিল। আকাশি রঙের শার্টটা জড়িয়ে পড়লো গায়ে। একটু আগে বলেছে পেট ব্যথা করছে, এখন দেখো কিভাবে হাসছে। এই মেয়ের বুঝি কোনো কষ্ট নেই? ত্রিনয়ের মনে হলো তন্নি ওকে কানে কানে বলছে। তুমি পাশে থাকলে আমার কোনো কষ্ট নেই। তারপর সে এক ধ্যানে দেখে গেল তন্নিকে। মুগ্ধ অপলক দৃষ্টিতে বৃষ্টির সুরে সুরে গান বাজলো। এই ভালো এই খারাপ, প্রেম মানে মিষ্টি পাপ, চলো মানে মানে দিয়ে ফেলি ডুব, তুমি আমি মিলে দুজনেই মনটাকে বেঁধে ফেলি 7 পাকে, চলো ছোটখাটো করি ভুলচুক, তুমি আমি মিলে সাজিয়েছি ছোট এক ফালি সুখ, রাজি আছি আজকে বৃষ্টি নামুক, তুমি আমি ভিজবো দুজনে খুব ভরসা দিলে। বিয়ের জীবন ভালোই কাটছে। ঝগড়া খুনসুটি আদরে আদরে তন্নির বিবাহিত জীবন দারুণ উপভোগ্য। সেদিন রাতে ত্রিনয় ল্যাপটপের সামনে বসেছে। কথা বলতে গেলে তো একটা টপিক লাগবে। তন্নির এখন ঝগড়া করতে মন চাইছে। সে চুলে বিনি করতে করতে আয়নায় তাকালো। কি মনে করে যেন হেসে ফেললো। তারপর ত্রিনয়কে শুনিয়ে শুনিয়ে বলল, সেদিন যে আমাকে মেরে ফেলতে চাইছিল তার কোনো প্রেমিকা ছিল বুঝি? ত্রিনয়ের হাতটা কিছু মুহূর্তের জন্য থামলো, পুনরায় চলতে শুরু করলো। উত্তরে এলো, না। ধুর, হলো না। তন্নি পুনরায় জিজ্ঞাসা করলো, বিয়ের আগে তোমার সত্যি কোনো পছন্দ ছিল না, প্রেমিকা ছিল না? ত্রিনয় চেয়ার ঘুরিয়ে বসলো। একজন খাটের এপাশে আর একজন ওপাশে। ত্রিনয় ঠোঁট কামড়ে ছেড়ে দিল। তোমার তো প্রেমিক ছিল, তা আমি জানি। তন্নি আটকে উঠল। মোটেই না, আমি এসব হারাম কাজকর্ম জীবনেও করিনি, কসম। হুম, কসম কাটতে হবে না, সত্যি জানি আমি। তন্নি হাতের চিরুনি উঁচিয়ে ধরল। একদম বাজে অপবাদ দিবে না, আমি কখনো প্রেম করিনি। ত্রিনয়ের চোখ দুটো দ্রুত। সে কপট হেসে বলল, তাহলে রবিউল কে ছিল? নামটা শুনে তন্নির একটু আজব লাগলো প্রথমে। তারপর নিজের মনোভাব মনে আসতেই ঠোঁট উল্টে বমি এলো। মুখটা হতভম্ব হলো। ওর নাম ত্রিনয় জানলো কিভাবে? সে প্রতিবাদ করলো, মিনমিন করলো, ওকে দেখলে সবার মতো লাগতো না, আমি নিজেকেই নিজেই বুঝতে পারিনি। বোধহয় একটু আধটু পছন্দ ছিল, কিন্তু বিশ্বাস করো, একদম কসম করে বলছি, এখন ওর কথা ভাবলেও বমি পাই। আমার তো তুমি আছো, কোথায় বাঘ আর কোথায় রাম ছাগল। ইস! শেষে দুটো লাইন তন্নি লজ্জা লজ্জা ভাব করে বলল। ত্রিনয় ভুরু দুটো কুঁচকে রাখলো, উঠে বিছানায় বসলো। তন্নিকে পাশে ইশারা করলো বসার জন্য। তন্নি বেনি শেষ প্রান্ত ভিতে বাঁধতে বাঁধতে জানতে চায়, কেন? বসো, তোমার সাথে কথা বলি। তন্নি বসলো না, উল্টো বলল, তোমার ফোনটা দাও, শিলার সাথে একটু কথা বলবো। নাম্বার বলে দেওয়ার পর ত্রিনয় ফোন দিয়ে দিল। শিলার মা ফোন ধরলো। তন্নি ভালো মন্দ জিজ্ঞাসা করলো। শিলা ফোন কানে নিয়ে উচ্ছ্বসিত হলো। আমি আরও ভাবছিলাম জামাই পেয়ে আমাকে ভুলে গেছিস। তন্নি হেসে ফেললো। না রে, বাপের বাড়ির কাউকে ভোলা যায় না। শিলা আস্তে করে জিজ্ঞাসা করলো, তুই ভালো আছিস তো নি? ভাইয়া কেমন? তন্নি আড়ে আড়ে এর সেদিকে তাকায়। তারপর মুগ্ধতায় উপচে পড়া চোখ নিয়ে পুনরায় হেসে ফেলে। উত্তর দেয়, হ্যাঁ অনেক ভালো। তোর ভাইয়া ভালো না থাকলে আমার আর ভালো থাকা হতো না। ভালো হলেই তো ভালো। তন্নি ঠোঁট কামড়ে বলল, রবিউলের কি খবর রে?
শিলা বোকা বনে গেল, একটু চুপ থেকে ফুঁসে উঠল। তোকে জুতা দিয়ে পেটানো দরকার, বিয়ের পরে এসব জিজ্ঞেস করছিস? তন্নি উল্টো ধমক দিল। হপ, বেশি বুঝিস? আমি আমার জামাইকে ভালোবাসি, জান প্রাণ কলিজা, জান প্রাণ এবং কলিজা দিয়ে। ওই মদনটার কথা হঠাৎ মনে পড়লো, নিজের উপর নিজেরই রাগ লাগছে। শিলা দমে গেল, স্বাভাবিক হলো তার কণ্ঠস্বর। ওর কথা জানিস না এখন? কদিন আগে কোন মেয়েকে নিয়ে পালিয়েছে। শালা কি ভালো ছিল? কি সুন্দর সুন্দর কথা বলতো, মনে আছে তোর? থাকবে না কেন? এই তো নি, সুখবর কবে শুনবো? তন্নি লজ্জা পেল। ধ্যাত, বছরখানিক যাক, তারপর। আচ্ছা রাখি, ও বসে আছে। শিলা ঢং করে বলল। আচ্ছা যাও। ফোনটা রেখে তন্নি বসলো ত্রিনয়ের পাশে। ত্রিনয় বুকে হাত গুজে জিজ্ঞাসা করলো, তোমার কোনো ফিউচার প্ল্যান নেই? ভবিষ্যৎ পরিকল্পনা? হ্যাঁ। আছে তো, ভবিষ্যৎ পরিকল্পনা ছাড়া মানুষ আছে নাকি? ত্রিনয় জানতে চাইল। শুনি তোমার ভবিষ্যৎ পরিকল্পনা। তন্নি হাসলো, পা দুটো তুলে বিছানায় গোল হয়ে বাবু হয়ে বসলো। আঁচলের ওপর বসেছে টের পেয়ে সেটা সরিয়ে দিল। তারপর হাতের আঙ্গুল দেখিয়ে বলল, আমাদের 4টা বাবু হবে। ত্রিনয় ভুরু তুলল। 4টা? হুম, 2টো ছেলে 2টো মেয়ে, যাতে ওদের ছেলে মেয়েদের ফুপু থাকে, খালা থাকে, চাচা থাকে, আবার মামাও থাকে। এই যে তোমার একটা ভাই নেই, আমার ছেলে মেয়ে চাচা পাবে। আমার একটা ভাই নেই, আমার সন্তানরা মামা পাবে। তাই 2টো ছেলে 2টো মেয়ে। ত্রিনয় মাথা দুলিয়ে সায় জানালো। ঠিক, উত্তম বুদ্ধি। তারপর জানতে চাই, যদি এমন মিলিয়ে না হয়? তন্নির কাছে উত্তর আছে। হবে, হবে না কেন? আগে ভাগে অলক্ষণে কথাবার্তা বলো না তো। যতদিন মিলিয়ে না হবে ততদিন বাচ্চা নিতেই থাকবো। প্রথমেই 5টা ছেলে হয়ে গেলে পুনরায় মেয়ের জন্য নিব, চলতেই থাকবে। শেষ কথা হলো না, ত্রিনয় আটকে দিল। তোমার শরীরে কুলোবে? মরে যাবে। তুমি খরচাপাতি দিতে পারবে কিনা বলো? সেটা বাদ দাও, ছেলে মেয়ের সংখ্যা হিসেব করেছো? তোমার ঘরেই তো ফুটবল টিম হয়ে যাবে। তন্নি নিজের হাতে নিজে চাপড় দিল, খুশি হলো কিছু একটা ভেবে। এটা তো ভেবে দেখিনি। তুমি জানো আমার ফেভারিট খেলা ফুটবল। একটা দলে থাকে 11 জন। আমাদের যদি 22টা ছেলে মেয়ে হয় তাহলে ওরা নিজেরাই খেলতে পারবে। উফ, একদম জমে যাবে, তাই না বলো? ত্রিনয় অতিষ্ঠ চোখ মুখে আওড়ালো। আমার উচিত ছিল একটা সুস্থ মেয়েকে বিয়ে করা। কোনো সুস্থ মেয়ে তোমাকে বিয়ে করতো? তার মানে তুমি পাগল, তাই না? তন্নি থতমত খেলো, কি বলেছে নিজেরই বোধগম্য হলো না। ত্রিনয় উঠে পড়লো, ল্যাপটপ গুছিয়ে রাখতে লাগলো। তন্নি পেছন থেকে জিজ্ঞাসা করলো, তুমি কোন বিষয়ে মাস্টার? ত্রিনয় বিরক্ত হয়ে চোখ বুজে ফেললো। মাস্টার কি শব্দ? তন্নি মুখ ভেটকায়। ওই একটা হলেই হলো, বলো না। ম্যাথামেটিক্স অর্থাৎ গণিত। ওহো, এর জন্যই মুখটা এত বাঁদর মুখো। বলতে বলতে সে মুখে হাত চাপলো। সরি, ভুল হয়ে গেছে। ত্রিনয় ওর সাথে আর কথা বললো না, চুপচাপ ঘরের লাইট নিভিয়ে ডিম লাইট জ্বালিয়ে দিল। তন্নি ঠোঁট কামড়ে বসে থেকে শুয়ে পড়লো। ত্রিনয় শুয়েছে শটান হয়ে। সে কতক্ষণ এপাশ ওপাশ করে ত্রিনয়ের টি শার্ট টেনে ধরলো। হ্যাঁ মাস্টার। কণ্ঠে আঘাতে ত্রিনয় বুঝতে পেরে শরীরের ওপর আচ্ছয় হলো। গালে হাত রেখে ঠোঁটে সময় নিয়ে চুমু খেলো। সরে আসতে গেলেই বুকের কাছটায় তন্নি আঁকড়ে ধরলো। হালকা আলোতে ত্রিনয় ও চোখের দিকে তাকালো প্রশ্ন নিয়ে। তন্নি হাসলো। তারপর নিজের শরীরটা ত্রিনয়ের ওপর উঠিয়ে দিতে দিতে গালে আঁকড়ে দুষ্টুমি করলো। মাস্টার আমার ইঙ্গিত বুঝে না? পুনরায় সেদিনের মতো ঘরটা অন্ধকার হয়ে এলো। ডাইনিং টেবিলে বসে কথাবার্তা ত্রিনয়ের তেমন পছন্দ না। জয় জবাব বের হয়ে গেছে। রান্নাঘরে রোজিনা তন্নি ত্রিনয়কে খাবার দিচ্ছে। ত্রিনয় হাতের পরোটা শেষ করার পর তন্নি আরেকটা তুলে দিল। ও থামাতে চাইলো। আরে আর খাবো না। তন্নি চোখ রাঙায়। শেষ করো, দিয়েছি না। ত্রিনয় দুই ভুরু উঁচু করে তাকালো। তুমি আমাকে শাসন করছো? কিসের শাসন? শাসনও বোঝে না, আদরও বোঝে না। ত্রিনয় মুখটা নামিয়ে আস্তে করে বলল, আদর বুঝি না কিভাবে? সারা রাত না করলাম। তন্নি লজ্জা পেলেও প্রকাশ করে না। অসভ্য। ত্রিনয় আরো কিছু বলার আগে সেখানে রোজিনা হাজির হলেন। তার মুখের কথা মুখে আটকে রইল। তিনি তরকারি বাটিটা রাখতে রাখতে বললেন, তোর চাচাতো ভাই বউকে মেরেছে শুনেছিস? ত্রিনয় জিজ্ঞাসা করলো, কেন? উনি চেয়ারে বসলেন। বউ কথা শোনে না, বউকে শিক্ষা দেওয়ার জন্য।
ত্রিনয় মুখে পরোটা তুলতে তুলতে বিড়বিড় করলো। বউকে সাহায্য করতে মারতে হয় নাকি? পাশে তন্নি দাঁড়িয়ে থাকায় সে শুনতে পেল। সে শুনিয়ে শুনিয়ে বলল, মারতে হবে কেন? তোমার মতো কথা না বললেই তো হলো। ত্রিনয় মাথা তুলে ওর দিকে কিভাবে যেন তাকালো, চোখ দুটোতে দৃঢ়তা। তন্নি ঘাবড়ে গেল। সে এঁটো বাসনগুলো তুলে রান্নাঘরের দিকে রওনা দিল। ঠিকই তো বলেছে, রেগে বোম হয়ে থাকলে আর কথা না বললে বউ কেন, বউয়ের 14 গোষ্ঠী শীতে হয়ে যাবে। সে যেতেই রোজিনা ফের বললেন, তোর ফুপি আসবেন বড়জন। আসুক, এখানে আসবে? হ্যাঁ, আমার বাবা ভয় করে। কেন? ওনার মুখ ভালো, বেফাস কথা বলে। তোর বউটা ঠুসঠাস উত্তর দেয়। বিয়েতে কিছু নিলি না বলে তোর ফুপির রাগ। তন্নিকে কিছু না বললেই হলো। ত্রিনয় চুপচাপ খেলো, জবাব দিল না। কিছু বললে ওনাকে দিয়ে শোধরাবে সে। মুখে আঙ্গুল ঢুকিয়ে বমি করলে সেই বমি খাওয়ানোর জন্য ত্রিনয় আছে। সেটা তন্নি হোক কিংবা ফুপি, ছাড় দিলেই পেয়ে বসে। মানবজাতির বদ অভ্যাস, ওদের জন্য এটাই ঠিক।